ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিশন মাধ্যমিক। ভৌতবিজ্ঞান বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য ধারাবাহিক আলোচনা আমি শুরু করলাম আজ থেকে। অলরেডি এর আগের দুটো ভিডিওতে তোমাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে আমরা পথ চলব। তো আজকের ডিসেম্বরের 13 তারিখে তোমাদের জন্য জৈব রসায়নের আলোচনা শুরু করছি। ভিডিওগুলো হয়তো একটু বড় হবে, খাতা পেন নিয়েই বসবে, প্রয়োজনীয় জিনিসগুলো লিখে নেবে, কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে এই অধ্যায় সংক্রান্ত সমস্ত কিছু তুমি পরীক্ষাতে উত্তর করতে পারবে। তো জৈব রসায়নের একদম শুরুতেই দেখবে সংক্ষিপ্ত একটা ইতিহাস দেওয়া আছে। তো সেখানে যে কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজ্ঞানী উহলারের কথা, বা কোনো কোনো বইতে লেখা আছে ভোলার, কোনো কোনো বইতে লেখা আছে ভোলহার, বা কোনো কোনো বইতে লেখা আছে ভোলার। একজন বিজ্ঞানী, খুব গুরুত্বপূর্ণ জৈব রসায়নের ইতিহাসে, তার কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি অজৈব যৌগ থেকে জৈব যৌগ সংশ্লেষ করেছিলেন। তাহলে কোন বিজ্ঞানী সর্বপ্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ সংশ্লেষ করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হলো বিজ্ঞানী উহলার, ভোলহার বা ভোলার। তিনি কোন যৌগটি আবিষ্কার করেছিলেন বা সংশ্লেষ করেছিলেন? না, সেটা হলো ইউরিয়া। এইভাবে নাম লিখতে পারো অথবা সংকেত লিখতে পারো CONH2 তাহলে এটাও করতে পারে পরীক্ষাতে, যে পরীক্ষাগারে সংশ্লেষিত প্রথম জৈব যৌগ কোনটি? উত্তর হলো ইউরিয়া। নেক্সট, তিনি ইউরিয়া তৈরি করেছিলেন কিভাবে? এই যে আমরা বলছি অজৈব যৌগ থেকে জৈব যৌগ, ব্যাপারটা কি না, অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট। বানানটা খেয়াল করবে, অনেক সময় বানান লিখতে ভুল হয় বলে আমাদের নম্বর কাটা যায়। অ্যামোনিয়াম সায়ানেট এটা একটা অজৈব যৌগ, এটাকে উত্তপ্ত করে পুনঃসংযোগ বিক্রিয়ায় তৈরি হয় CONH2 মানে ইউরিয়া। এই ইউরিয়া হলো জৈব যৌগ যা কিনা স্তন্যপায়ী প্রাণীর মূত্রে পাওয়া যায়। তো এই তিনটে যে তথ্য আমি এখানে লিখেছি, এটাকে সুন্দর করে খাতায় লিখে নেবে। প্রথম জৈব যৌগ সংশ্লেষ করেন পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে বিজ্ঞানী উহলার। বিজ্ঞানী উহলার কর্তৃক প্রথম সংশ্লেষিত জৈব যৌগ বা পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ ইউরিয়া। কোন অজৈব যৌগ থেকে ইউরিয়া সংশ্লেষ করা হয়েছিল? না, অ্যামোনিয়াম সায়ানেট নামক অজৈব যৌগ থেকে ইউরিয়া সংশ্লেষ করা হয়েছিল। সেই সাথে এখানে আরো দু একটা নাম তোমাকে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ নাম। যেমন বার্জেলিয়াস, এই নামটা তোমরা গ্যাসের অধ্যায়েও পড়েছ। বার্জেলিয়াস একটা তত্ত্ব দিয়েছিলেন যার নাম হলো প্রাণ শক্তির তত্ত্ব, ভাইটাল ফোর্স থিওরি, যেটা বলে যে জীবনী শক্তি ছাড়া বা জীবের শক্তি ছাড়া কোনো মতে জৈব যৌগ তৈরি করা যায় না, যদিও এটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছিল ওই উহলারের পরীক্ষার মাধ্যমে। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ নাম হলো ল্যাভোইসিয়ের। ল্যাভোইসিয়ের নামটি এতটা গুরুত্বপূর্ণ এই কারণে, তার কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি প্রমাণ করেন জৈব যৌগে কার্বন থাকবেই, জৈব যৌগে কার্বন অবশ্যম্ভাবী, এইটা প্রমাণ করেন ল্যাভোইসিয়ের। ওকে, তারপরে আমরা বেশ কতগুলো নাম করব উহলারের মতোই যাদের কাজ। সেগুলো কি না, কোলবে, বিজ্ঞানী কোলবে, তিনি কি করেছিলেন? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে অ্যাসিটিক অ্যাসিড পরীক্ষাগারে সংশ্লেষ করেছিলেন। অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষ করেছিলেন, যেটা ভিনিগার হিসাবে আমরা ব্যবহার করি, সেই অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষ করেন। তারপরে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে বার্থেলো বা বার্থেলোট। কোনো কোনো জায়গাতে বার্থেলো, কোনো কোনো জায়গায় হচ্ছে বার্থেলোট। তিনি কি করেন না, কৃত্রিমভাবে
মিথেন প্রস্তুত করেন। তাহলে এই যে নামগুলো এখানে বলা হলো, এই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। তোমাদেরকে এই নামগুলো একটু মনে রাখতে হবে জৈব রসায়ন পড়তে গেলে, এবং তার মধ্যে ওহলারের কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওটাকে বিশেষভাবে একদম 5 স্টার করে রাখো, আর এগুলোকে জাস্ট পড়লেই হবে, মনে রাখার চেষ্টা করবে। এবারে তোমরা পড়বে জৈব যৌগের সংজ্ঞা। জৈব যৌগের সংজ্ঞা পরীক্ষায় পড়ার দিক থেকে অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবুও ভালো করে একটু পড়ে রাখবে যে কার্বনের অক্সাইড, মনোক্সাইড, সায়ানেট, কার্বনেট, বাইকার্বনেট, এই সমস্ত যৌগ বাদে আর যে সমস্ত কার্বন ঘটিত যৌগে, সমযোজী যৌগে সমবয়বতা, সমগোত্র শ্রেণী, কার্বনের ক্যাটিনেশন প্রভৃতি ধর্ম লক্ষ্য করা যায়, তাকে বলে জৈব যৌগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো জৈব ও অজৈব যৌগের পার্থক্য। পরীক্ষাতে এই পার্থক্য পড়েছে আগে, তাই খুব ভালো করে জৈব এবং অজৈব যৌগের পার্থক্য পড়বে। এবং পরীক্ষায় কোনো প্রশ্নই 2-এর বেশি নাম্বার সচরাচর থাকে না, সর্বাধিক 3। তো 3টে পয়েন্ট যদি ঠিকঠাক করে মনে রাখতে পারো তাহলেই কিন্তু কাজ চলবে। তো জৈব যৌগ আর অজৈব যৌগ এইভাবে দুদিকে লিখে নিলাম। পার্থক্যের ক্ষেত্রে অনেকে বলে স্যার বিষয় লিখবো কি? লিখতে পারো, নো প্রবলেম, বাট না লিখলেও কোনো সমস্যা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে অন্ততপক্ষে আমি দেখিনি কোনোদিন। তো প্রথম যে পয়েন্টটা লক্ষ্য করব সেটা হচ্ছে এটা, জৈব যৌগে কার্বনের উপস্থিতি বাধ্যতামূলক। অর্থাৎ জৈব যৌগে কার্বন থাকবেই, কার্বন ছাড়া কোনো যৌগ জৈব যৌগ হতে পারে না। কিন্তু অজৈব যৌগে কোনো মৌলের উপস্থিতি বাধ্যতামূলক নয়, কোনো মৌলের উপস্থিতি বাধ্যতামূলক নয়। অর্থাৎ এরকম কোনো যৌগ নেই, মৌল নেই যেটা থাকতেই হবে। প্রথম কথা এটা, এটা লিখবে, একেবারে বাদ দেবে না। দ্বিতীয়ত যেটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন, তারপরে সমগোত্র শ্রেণী, সমাবয়বতা, এগুলো জৈব যৌগের বিশেষ বৈশিষ্ট্য। মানে এগুলো দেখা যাবেই এর মধ্যে, মানে সবগুলো না হোক কিন্তু দেখা যায়। আর অজৈব যৌগে ক্যাটিনেশন, সমগোত্র শ্রেণী, সমবয়বতা বিশেষ বৈশিষ্ট্য বা বাধ্যতামূলক বৈশিষ্ট্য নয়। দেখো আমি কিন্তু একবারও বলছি না দেখা যায় না বা দেখা যায়, কোনো যাচ্ছি না, বৈশিষ্ট্য বাধ্যতামূলক নয়। ক্লিয়ার? এগুলো থাকবেই এখানে, বাধ্যতামূলক নয়। এরপরে যেগুলো রয়েছে যে জৈব যৌগ মূলত সমযোজী, অজৈব যৌগ সমযোজী, তড়িৎযোজী, অসমযোজী সব রকমই হতে পারে। জৈব যৌগগুলো মূলত জলে অদ্রাব্য, জৈব দ্রাবকে দ্রাব্য। অজৈব যৌগগুলি মূলত জলে দ্রাব্য আর জৈব দ্রাবকে অদ্রাব্য। জৈব যৌগগুলি দাহ্য, অজৈব যৌগগুলি দাহ্য নাও হতে পারে। জৈব যৌগগুলি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, অনেক বা বেশিরভাগ অজৈব যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এগুলো তো রয়েছে, বাট এই দুটো পয়েন্ট বিশেষভাবে রাখবে, এবং পরীক্ষায় 2 থাকলে 2-এ 2 পাওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না এই দুটো পয়েন্ট লিখলে। ক্লিয়ার? তাহলে আমরা জৈব এবং অজৈব যৌগের পার্থক্যটা পড়লাম, এবং এটাও কিন্তু পরীক্ষাতে পড়ে। নেক্সট, এরপরে আমরা চলে যাব কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনের ক্যাটিনেশন ধর্ম খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য কার্বনের। সংজ্ঞাটা তো অবশ্যই মুখস্থ করবে। কি বলছে না, জৈব যৌগের কাঠামো গঠন করার জন্য 2 কিংবা ততোধিক কার্বন পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, এগুলো কিন্তু ব্র্যাকেটে লিখবে ভাবে। সমযোজী এক বন্ধন লিখলে ব্র্যাকেটে এইভাবে এটা লিখবে C-C। সমযোজী দ্বিবন্ধন লিখলে ব্র্যাকেটে এইভাবে লিখবে C+C। বা সমযোজী ত্রিবন্ধন গঠন করে
কার্বনের সঙ্গে কার্বনের যুক্ত হওয়ার এই বিশেষ ধর্মকে বলে ক্যাটিনেশন। জৈব যৌগের কাঠামো বা জৈব অণুর কাঠামো গঠন করার জন্য দুই কিংবা ততোধিক কার্বন পরমাণু পরস্পরের সাথে সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধনে যুক্ত হয়। দুটি কার্বন পরমাণুর পরস্পরের সাথে বন্ধন তৈরি করার এই বিশেষ ক্ষমতা ক্যাটিনেশন ধর্ম নামে পরিচিত। এক্সট্রা পয়েন্ট তবে লিখতে পারো, ক্যাটিনেশন ধর্ম লক্ষ্য করা যায় বলেই জৈব যৌগের সংখ্যা এত বেশি হয়েছে। এইখানে একটু খেয়াল করে দেখবে, দুটো নাম তোমরা পাবে, গুরুত্বপূর্ণ নাম, ভ্যান হফ ও লাবেল। এনারা কি করেছিলেন? এনারা বলেছিলেন যে কার্বনের যোজ্যতা 4, অর্থাৎ কার্বন চতুর্যোজী। শুধু তাই নয়, কার্বন যে চতুর্যোজী সেই মডেলটা একটা সমচতুস্তলকীয় মডেল। চতুস্তলক ব্যাপারটা খুবই জটিল একটা ব্যাপার, তোমরা হয়তো বুঝতে পারবে না চতুস্তলক কীরকম। 4টে তল আছে, যে 4টে তলের প্রত্যেকটাই একটা করে ত্রিভুজ, বুঝতে পারছো? এই যে এইরকম, এই একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ, পিছনের দিকে একটা ত্রিভুজ, আর তলে একটা ত্রিভুজ, এর ঠিক মাঝখানে কার্বন। এবং 4টে যোজ্যতা এই 4টে শীর্ষবিন্দুতে আছে, অর্থাৎ বন্ধনগুলো যখন হবে দ্বিতীয় মৌলের দ্বিতীয় পরমাণু যে থাকবে, দ্বিতীয় পরমাণুর ভরকেন্দ্র হবে এই শীর্ষবিন্দু। ধরো মিথেন তৈরি হয়েছে, তাহলে কার্বন মাঝে আছে, আর এগুলো হবে হাইড্রোজেনের ভরকেন্দ্র, এই শীর্ষবিন্দুগুলো। ওকে, কার্বনের এই 4টে যোজ্যতা, এদের মধ্যে পারস্পরিক কোণ পরীক্ষাতে পড়ে। উত্তর হলো 109 ডিগ্রি 28 মিনিট। দেখো কিভাবে লিখছি, অনেকে মুখে শুনে আর বানান করে লেখে 28 মিনিট। 109 ডিগ্রি, সরি একটু মুছছি, 109 ডিগ্রি 28 মিনিট লেখাটা খেয়াল করো কিভাবে লিখেছি। 109 ডিগ্রি 28 মিনিট। কি কোণ? না, মিথেনে হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেনের মধ্যবর্তী কোণ, বা সমচতুস্তলকীয় মডেলে কার্বনের দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণ হলো 109 ডিগ্রি 28 মিনিট। পরীক্ষাতে এইটাও পড়তে দেখা গেছে। তাহলে কার্বনের ক্যাটিনেশনটা ভালো করে পড়বে, সেই সঙ্গে সঙ্গে কার্বনের সমচতুস্তলকীয় মডেলে তার যে যোজ্যতাগুলো রয়েছে তাদের মধ্যবর্তী কোণটা ভালো করে মুখস্থ রাখবে। ওটাই আবার মিথেন অণুর HCH বন্ধন কোণের মান। কোনোভাবে এটা ভুল করা যাবে না, ঠিক ঠিক করে পড়বে। ওকে, বোঝা গেছে এ পর্যন্ত? চলো মুছে যাক। নেক্সট, এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। হাইড্রোকার্বন ছোট করে লিখতে পারি ইংরেজিতে HC, হাইড্রোকার্বন। আচ্ছা, হাইড্রোকার্বন বললে একটা যৌগের নাম যদি বলে যে হ্যাঁ যৌগ, একটা যৌগ হাইড্রোকার্বন, তুমি কার্বনের রসায়ন পড়ছো মানে কার্বন আছেই, তো দ্বিতীয় মৌলটা কি আছে বলে মনে হয়? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, তাহলে দ্বিতীয়টা কি আছে? কি? ইয়েস, হাইড্রোজেন। হাইড্রোজেন আছে। তাহলে এমন একটি যৌগ যেখানে কার্বন এবং হাইড্রোজেন আছে। তো একটু আগেই আমি এঁকেছিলাম একটা কার্বন পরমাণু, আর তার চারদিকে যে 4টে যোজ্যতা রয়েছে সেগুলোতে একটা করে হাইড্রোজেন পরমাণু এঁকে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম মিথেন। তো দেখো, এর থেকে সোজা করে তুমি কি আর কোনো হাইড্রোকার্বন আঁকতে পারবে? একটা মাত্র কার্বন পরমাণু আছে, মাত্র একটা কার্বন পরমাণু, আর সেই কার্বন পরমাণুর সঙ্গে 4টে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে আছে। এর থেকে সোজা করে তুমি কিন্তু আর আঁকতে পারবে না। তাহলে সরলতম হাইড্রোকার্বন, উত্তর কি হবে বলো? উত্তর হবে মিথেন। সরলতম হাইড্রোকার্বন হলো মিথেন। আর জৈব যৌগের দিক থেকেও দেখো, কার্বন দিয়ে তো তৈরি হবেই, তাহলে একটা মাত্র কার্বন আছে, এর থেকে কম কার্বন থাকতে পারে না, থাকবে একটাই মাত্র কার্বন আছে, সেই সঙ্গে হাইড্রোজেন আছে, এরা জৈব যৌগ। তাহলে এর থেকে সরল, এর থেকে সংক্ষিপ্ত আর কোনো জৈব যৌগ নেই। এই সরলতম জৈব যৌগ কি? মিথেন। তাহলে সরলতম হাইড্রোকার্বন মিথেন, সরলতম জৈব যৌগ মিথেন।
এবারে আমি এর থেকে একটু জটিল যৌগ আঁকার চেষ্টা করি, যেখানে দুটো কার্বন পরমাণু আছে। ভালো করে খেয়াল করো, এ একটা কার্বন পরমাণু, এ একটা কার্বন পরমাণু। দুটো কার্বন পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন হতে হবে, তাই না? তারা যুক্ত হতে পারবে না। কি করে রাসায়নিক বন্ধন হবে? এই যে এখানে দেখো, যেমন কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন হয়েছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে কার্বনের একটা ইলেকট্রন আছে আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। এখানেও তাই, কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা, হাইড্রোজেনের একটা। ঠিক আছে? এই হলো কার্বনের পরমাণু, আর এই হাইড্রোজেন পরমাণু ওর সঙ্গে বন্ড করেছে, বন্ধন হয়েছে। বুঝতে পারছো? সমযোজী বন্ধন। হাইড্রোজেনের সর্বস্থ কক্ষ 1, এই প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকবে, তার প্রথম কক্ষপথ পূর্ণ। আর কার্বনের দেখো 8টা ইলেকট্রন হয়ে গেছে, 2, 4, 6, 8। তাই সেরকম ভাবে এখানে দুটো কার্বনের, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন মিলে একটা সমযোজী বন্ধন হয়েছে, সমযোজী এক বন্ধন। তাহলে এর এখানে আরো 3টে ইলেকট্রন পড়ে আছে, আর এরও এখানে আরো 3টে ইলেকট্রন পড়ে আছে, তাই না? একটা করে ইলেকট্রন এখানে দিয়ে দুজনে মিলে কিন্তু বন্ধন তৈরি করেছে। সেটাকে আমরা কিভাবে আঁকছি? একটা বন্ধনকে একটা দাগ দিয়ে আঁকছি। তাহলে এখানে আরো একটা করে ইলেকট্রন আছে, মানে যদি হাইড্রোজেন যুক্ত করি, কারণ হাইড্রোকার্বন পড়ছি, তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারবে, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারবে, এখানেও একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন। আর কি পারবে হাইড্রোজেন যুক্ত হতে? কোনোভাবে যুক্ত করতে পারবে হাইড্রোজেন? না, পারবো না। কটা কার্বন আছে? দুটো কার্বন আছে। কটা হাইড্রোজেন আছে? গুনে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে C2H6, এই হলো সংকেত। আর যেখানে কি ছিল? CH4। ঠিক আছে? আমরা বলেছি কার্বনের ক্যালিনেশনে 2 কিংবা ততোধিক কার্বন পরমাণু যুক্ত হতে পারে। তা মনে করা যাক 3টে কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধনে যুক্ত। তাহলে এই যে বাঁদিকের কার্বনটা দেখো, এর একটা ইলেকট্রন দিয়ে মাঝেরটার সঙ্গে যুক্ত, মানে আরো 3টে ইলেকট্রন দিয়ে 3টে বন্ধন তৈরি করতে পারে। একদম ডান দিকের কার্বনটাও তাই। আর মাঝের কার্বনের দুটো মাত্র ইলেকট্রন ফাঁকা পড়ে আছে, তাহলে সে দুটো বন্ধন তৈরি করতে পারবে। এগুলোতে কি যুক্ত হবে? না, হাইড্রোজেন যুক্ত হবে। কেন যুক্ত হবে? আমরা হাইড্রোকার্বন পড়ছি, তাই না? আমরা তো পড়ছি হাইড্রোকার্বন, অন্য কিছু নিয়ে ভাববো কেন? তাহলে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কিচ্ছু নেই। কি দেখো, C3H8, তাই না? 3টে কার্বন, 8টা হাইড্রোজেন। গুনে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, তো প্রথমটার নাম তো হয়ে গেল মিথেন। পরেরটার নাম কি হবে? হ্যাঁ, নাম দেওয়াটা জরুরি, কারণ নাম না দিলে আমি কার কথা বলছি লোকে বুঝতে পারবে না। তো নাম দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা IUPAC নামকরণের সিস্টেম বা নামকরণের নিয়ম ফলো করব। IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তারা বলছে নিয়ম অনুযায়ী যদি একটি মাত্র কার্বন থাকে তখন তাকে লিখবো মিথ, বাংলায় লিখবে না, নামকরণ ইংরেজিতে লিখবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দুটো কার্বন থাকলে আমি নাম দেব কি? ইথ। 3টে কার্বন থাকলে আমি নাম দেব কি? প্রোপ। 4টে কার্বন যদিও আমাদের সিলেবাসের মধ্যে নেই, তাও একটু শিখতে হবে, 2-1টা যৌগের ক্ষেত্রে লিখতে হতে পারে, তার নাম দেব হচ্ছে বিউট। এটা কার নাম? কার্বনের সংখ্যা অনুযায়ী এটা মনে করো আসল নাম এটা। এইবারে দেখো, একটা কার্বন যুক্ত যৌগ মিথেন, ঠিক আছে। দুটো কার্বন যুক্ত যৌগ কি শুধুমাত্র এই যৌগটা? আর কি অন্য কোনো যৌগ দুটো কার্বন দিয়ে হতে পারে না? পারে কি না? দেখ, তুমি ছবি এঁকে একটা দেখাই। দেখ, এরকম কি হতে পারে না? দুটো কার্বন আছে, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, হতে পারে। তাহলে এইটা নিশ্চয়ই এর সঙ্গে সমান যৌগ নয়, ঠিক কি না? তাহলে আমাকে বিশেষ কায়দায় এর নামটা দিতে হবে, যাতে করে এটাকেই বোঝাতে পারি। কি করে বোঝাবো? বলছে যদি হাইড্রোকার্বন যৌগ হয়
এবং দেখা যায় যে কার্বন কার্বন বন্ধনীগুলো সমযোজী এক বন্ধন, দেখো এটাও এক বন্ধন, এখানেও দুটো এক বন্ধন আছে, একটা এক বন্ধন একটা এক বন্ধন। যদি কার্বন কার্বন বন্ধনীগুলো সব এক বন্ধন হয় তখন আমরা এই যে মিথ ইথ প্রোপ বিউট লিখেছি এর সঙ্গে এন কথাটি যুক্ত করব, এন এ এন ই, অর্থাৎ যদি সমস্ত কার্বন কার্বন বন্ধনীগুলো এক বন্ধনী হয় তখন শেষে যুক্ত হবে এন। একটি কার্বন মিথেন, দুটি কার্বন আছে ইথেন, তিনটি কার্বন আছে প্রোপেন, চারটি কার্বন আছে বিউটেন। ক্লিয়ার? এবার তুমি এই সংকেতগুলো ভালো করে খেয়াল করে দেখো। দেখো মিথেন থেকে যখন ইথেন হয়েছে ভালো করে দেখো, একটা কার্বন বেড়েছে আর দুটো হাইড্রোজেন বেড়েছে। দেখো কার্বন একটা বেড়েছে, হাইড্রোজেন দুটো বেড়েছে। এখান থেকে যখন দেখো প্রোপেন হয়েছে, কার্বন একটা বেড়েছে, হাইড্রোজেন দুটো বেড়েছে। তার মানে কি এদের মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি CH2 এর, ঠিক আছে না? CH2 এই পার্থক্যটা রয়েছে, পর 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 একটা করে কার্বন বেড়েছে, দুটো করে হাইড্রোজেন বেড়েছে। এবং আরো মজার ব্যাপার হলো, আমি যদি বলি যে এই সংকেত দিয়ে আমি এই সবগুলো যৌগকে প্রকাশ করতে পারি, কি করে না, এন হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম, কার্বন পরমাণুর সংখ্যা। তাই দেখো প্রথমে তো মিথেন, আমি যদি কার্বন পরমাণুর সংখ্যা 1 নিই, n = 1 করি, তাহলে H পরমাণুর সংখ্যা কত হবে? দেখো 2 × n মানে 2 × 1 + 2 মানে কত? 4টে। দেখো সত্যি সত্যি একটা কার্বনে 4টে হাইড্রোজেন আছে। যদি n = 2 লিখি, n এর মান 2 মানে দুটো কার্বন পরমাণু, তাহলে H পরমাণু কত হবে? দেখো 2 × 2 + 2 তার মানে কত হচ্ছে? 2 × 2 = 4, 2 × 6। দেখো সত্যিই তাই, C2H6 দুটো কার্বন থাকলে 6টা হাইড্রোজেন। n = 3 করো, আর দেখো এই নিয়মে 8 হয় কিনা, 2 × 3 + 2 হচ্ছে 8, ইয়েস হচ্ছে। তার মানে এই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য। তাহলে কেবলমাত্র 3টে যৌগের নাম লিখে আমরা এটুকু বোঝাতে পেরেছি, জৈব যৌগের ক্ষেত্রে এমন কিছু যৌগ আছে যারা নির্দিষ্ট কতগুলি মৌল দিয়ে তৈরি, যাদেরকে একই সাধারণ আণবিক সংকেত দ্বারা প্রকাশ করা যায়, এবং কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী পরপর পরপর সাজালে তাদের মধ্যে ব্যবধান হয় CH2 এর, এবং এদের ধর্ম একই রকমের হয়ে থাকে। এই যৌগগুলোকে নিয়ে একত্রে যে শ্রেণী তৈরি করা যায় তার নাম হলো সমগোত্র শ্রেণী বা সমগণীয় শ্রেণী। বই দেখবে, বই লেখা আছে। এটার নাম কি? এটার নাম হলো অ্যালকেন শ্রেণী। অ্যালকেন শ্রেণী মনে রাখতে হবে, অ্যালকেন, ALK, অ্যালক, ANEN, অ্যালকেন শ্রেণী। এবং আরো একটি বিষয় খেয়াল করে দেখো, তুমি চাইলে কোনো একটা জৈব যৌগের মধ্যে তুমি কোনোভাবে আর কি হাইড্রোজেন প্রবেশ করাতে পারবে? এখানে পারবে না। দেখো কোনো জায়গা ফাঁকা নেই তো, এখানে কি তুমি চাইলে হাইড্রোজেন প্রবেশ করাতে পারবে? না, পারবে না। তুমি কোনো হাইড্রোজেন প্রবেশ করাতে গেলে একটাকে সরাতে হবে, তবে পারবে। ইভেন তুমি যদি মনে করো আমি এখানে Cl ক্লোরিন প্রবেশ করাবো বিক্রিয়ার মাধ্যমে, তাহলেও হাইড্রোজেনটাকে না সরালে এখানে ক্লোরিন প্রবেশ করানো যাবে না। তার মানে এইটা এমনই একটা গঠন বা এমনই একটা কাঠামো, কোনো অবস্থাতে এখানে আর কোনো পরমাণু যোগ করা যায় না। ক্লাস 9-এ পড়েছিলে দ্রবণ, যদি দেখা যায় যে কোনো দ্রবণে দ্রাব যোগ করা যাচ্ছে না, দ্রাব ফেলছি গুলছি কিন্তু গুলছে না, থিতিয়ে পড়ে থাকছে তলায় অতিরিক্ত, তখন আমরা তাকে বলতাম সম্পৃক্ত দ্রবণ। সিমিলারলি এদের নাম হলো সম্পৃক্ত জৈব যৌগ বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাই আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বনের সমগোত্র শ্রেণীকে বলে অ্যালকেন শ্রেণী। বোঝা গেছে? কেন সম্পৃক্ত? বোঝা গেছে যে আমি চাইলেও এখানে আর নতুন করে কোনো পরমাণু প্রবেশ করাতে পারি না। প্রবেশ করাতে গেলে এখান থেকে একজনকে সরিয়ে তারপরে প্রবেশ করাতে হবে। তা যদি প্রবেশ করাই তাহলে যে বিক্রিয়াটা হবে তার নাম কি দেবো? তার নাম দেবো প্রতিস্থাপন বিক্রিয়া। কেন প্রতিস্থাপন? প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন মানে হলো সরিয়ে দিয়ে বসে পড়া। তাহলে কেন বিক্রিয়ার নাম প্রতিস্থাপন বিক্রিয়া? বুঝতে পেরেছো? তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ক্লিয়ার?
ভেরি গুড। এবার আমরা চলে যাচ্ছি কার্বন কার্বন দ্বিবন্ধনী আর ত্রিবন্ধনী যুক্ত যৌগের দিকে। দেখো আমরা বলছি যখন দুটো কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন সমযোজী দ্বিবন্ধন তৈরি হতে পারে। তাহলে এই যে বাঁদিকের কার্বনটা সমযোজী দ্বিবন্ধন তৈরি করলে দুটো ইলেকট্রন এর আর দুটো ইলেকট্রন ওর দুজনেরই দুটো করে কাজে লেগে গেছে। তাহলে পড়ে আছে বেসিক্যালি আর দুটো করে ইলেকট্রন, তার দ্বারা তারা আর দুটো করে বন্ধন তৈরি করতে পারে, এও দুটো করবে এও দুটো করবে। আর যদি সেগুলোতে কেবলমাত্র হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় তখন তার নাম হবে হাইড্রোকার্বন। এই যে হাইড্রোকার্বনটা তৈরি হলো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনী আছে। ফলে কি হয়, আমি যদি এটার সঙ্গে হাইড্রোজেন গ্যাস যুক্ত করে মানে মিশিয়ে আর নিকেল অনুঘটকের উপর দিয়ে 160 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে পাঠাই, তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো এই মাঝখানে যে বন্ধনটা ছিল সেটা ভেঙে এক বন্ধন হয়ে গেছে। আর এই যে দুটো করে হাইড্রোজেন ছিল, প্রত্যেকটা কার্বনে দেখো মাঝের বন্ধনটা ভেঙে যাওয়ার ফলে এখানে একটা করে বন্ধন অতিরিক্ত হচ্ছে, এইগুলোতে এই হাইড্রোজেন একটা করে দুটো ঢুকে গেছে। দেখো এটা পুরোপুরি একসঙ্গে জুড়ে গেছে। এরকম বিক্রিয়ার নাম কি? জুট বিক্রিয়া, একসঙ্গে জুড়ে যাওয়া। আর যেহেতু হাইড্রোজেন পরমাণু যুক্ত করা গেল সেই জন্য এটাকে আমি সম্পৃক্ত বলতে পারি না। যখনই কোনো দ্রবণে দ্রাব্য যোগ করা যায় তাকে বলে অসম্পৃক্ত। ঠিক তেমনি করে এটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এর থেকে সহজ বা সরল আর কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তুমি ভাবতে পারো কি যেখানে দ্বিবন্ধনী আছে কার্বন কার্বন? পারো না। তাহলে এটাই হলো দ্বিবন্ধনী যুক্ত সরলতম হাইড্রোকার্বন। একই রকম ভাবে দেখো যদি কার্বন কার্বন ত্রিবন্ধনী থাকতো তাহলে দেখো তিনটে করে ইলেকট্রন কাজে লেগে যাওয়ার জন্য দুটো কার্বনই আর মাত্র একটা করে বন্ধনী খালি থাকতো, একটা করে হাইড্রোজেন পরমাণু প্রবেশ করানো যেত। একেও আমি বলবো অসম্পৃক্ত। কেন? আমি যদি এর সঙ্গে হাইড্রোজেন গ্যাস যুক্ত করে ওই নিকেল বা তোমার প্ল্যাটিনাম প্রভৃতি অনুঘটক ব্যবহার করি, প্ল্যাটিনাম প্যালাডিয়ামের ক্ষেত্রে ঘরের তাপমাত্রাতে হয়ে যাবে, নিকেল দিলে ওই এটা প্রায় 150 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করতে হবে। করলে কি হবে? প্রথমে এই যে এখানে আছে না তিনটে বন্ধনী, এই তিনটে বন্ধনীর একটা ভেঙে যাবে, দুটো থাকবে। থেকে দেখো আগে একটা হাইড্রোজেন ছিল, দুজনের একটা করে ছিল, এবারে আরো একটা করে হাইড্রোজেন প্রবেশ করলো। বুঝতে পারছো? একটা বন্ধনী ভাঙলে দুটো প্রবেশ করছে। কেন? কারণ একটা বন্ধনী মানে দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ধনী তৈরি হয়েছে। এই বন্ধনী ভেঙে গেল মানে কার্বন পরমাণুর একটা করে ইলেকট্রন এখানে ফাঁকা হয়ে গেছে, ফলে এখানে একটা করে হাইড্রোজেন যুক্ত হতে পারবে। সেই জন্য একটা বন্ধনী ভাঙলে দুটো করে ইলেকট্রন প্রবেশ করতে পারছে। তাহলে এটা পেয়ে গেলাম একই। এবার এর সঙ্গে আবার হাইড্রোজেন মিশিয়ে ফের তুমি একই বিক্রিয়া করাও, এটা পাবে। সো বেসিক্যালি এখানে আরো বেশি করে হাইড্রোজেন জোড়া যায় বলে এটাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ক রকমের? দু রকমের। একটাই দ্বিবন্ধনী থাকতে পারে, একটাই ত্রিবন্ধনী থাকতে পারে। এখানে সরলতম হাইড্রোকার্বনে কটা করে কার্বন আছে? দুটো করে, এর চেয়ে ছোট হতে পারে না, কারণ কার্বন কার্বন বন্ধনী থাকতে হবে, একটা কার্বন হতে পারে না। তাহলে সব থেকে ছোট দ্বিবন্ধনী যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনে দুটি কার্বন পরমাণু আছে। ফলে তার নাম লিখতে গেলে আমাকে মিথ লিখতে হবে, না ইথ লিখতে হবে, না প্রোব লিখতে হবে, না বিউ লিখতে হবে? কোনটা লিখতে হবে? না দুটো মানে ইথ লিখতে হবে। এন ভুলে যাও, এন মানে তো এক বন্ধনী। মিথ হবে না, কারণ একটা কার্বন থাকলে বন্ধনী কার্বন কার্বন বলে দেওয়া হয়েছে। এটার নাম কি হবে? ইন, ইথিন। তিনটে কার্বন থাকতো আর দ্বিবন্ধনী থাকতো প্রোপিন। চারটে কার্বন থাকতো দ্বিবন্ধনী থাকতো বিউটিন। বোঝা যাচ্ছে? ঠিক তেমনি করে যখন ত্রিবন্ধনী আছে তখন কি নাম হবে? আইন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন। হলো? বোঝা গেল? এখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন পড়ে। এক বছর পরীক্ষায় প্রশ্ন পড়েছিল যে তিনটি কার্বন পরমাণু যুক্ত একটি হাইড্রোকার্বনে দুটি কার্বন পরমাণুর মধ্যে ত্রিবন্ধনী উপস্থিত, তাহলে কটি হাইড্রোজেন পরমাণু আছে? কি বললাম? তিনটি কার্বন পরমাণু যুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনে দুটি কার্বন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন উপস্থিত,
বা ত্রিবন্ধনে আছে, তাহলে সেখানে কটি হাইড্রোজেন পরমাণু আছে? আঁকি। 3টে কার্বন পরমাণু, এদের মধ্যে দুটোর মাঝখানে ত্রিবন্ধনী, তাহলে এখানে নিশ্চয়ই এক বন্ধনী, কিছু বলা নেই মানে এক বন্ধনী থাকতেই হবে, বন্ধন না থাকলে তো যুক্ত হবে না, যোগ হবে না। তাহলে এর 3টে ইউজ হয়েছে মানে একটা পড়ে আছে, সেখানে হাইড্রোজেন। মাঝেরটার দেখো, বাঁদিকে 3টে, ডান দিকে 4টে, সব ইউজ হয়ে গেছে, আর কোনো ইলেকট্রন নেই। ধারেরটাই 3টে ইলেকট্রন পড়ে আছে, তাহলে কটা হাইড্রোজেন হলো? উত্তর 4টে। ব্যাস, হিসাব হয়ে গেল। আরেকটা হিসাব কি? আরেকটা হিসাব হচ্ছে এইটা। দেখো, আমরা যখন অ্যালকেন পড়েছিলাম, একটু আগেই পড়িয়েছি অ্যালকেন, সাধারণ সংকেত CnH2n+2। এবার যখন অ্যালকিন পড়ছি, মানে দ্বিবন্ধনী আছে, তখন একটা দ্বিবন্ধনী হলে দুটো হাইড্রোজেন পরমাণু কমে যাবে, কারণ একটা বন্ধনী দুটো ইলেকট্রনের সমান। তখন তাহলে কি হবে? এখান থেকে দুটো হাইড্রোজেন কমে গেল, মানে CnH2n। এটা অ্যালকিনের বা দ্বিবন্ধনী যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত। এবারে অ্যালকাইন, এখানে ত্রিবন্ধনী আছে, মানে আরো দুটো হাইড্রোজেন কমে যাবে, তাহলে CnH2n-2। এটা সাধারণ সংকেত। এখান থেকেও আমি উত্তর করতে পারতাম। কিভাবে? আমাকে বলে যে 3 কার্বন পরমাণু যুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধনী উপস্থিত, ত্রিবন্ধনী মানে অ্যালকাইন যৌগ, তাহলে এই হলো তার সাধারণ সংকেত। এখানে n=3, তাহলে H পরমাণু কটা আছে? 2n-2, তার মানে 2 × 3 - 2, তাহলে 6 - 2 মানে 4টে। ক্লিয়ার? এটা একটু জটিল লাগতে পারে, কোনো অসুবিধা নেই, যদি জটিল লাগে বারবার বারবার পড়ো। আর এনি প্রবলেম টক টু মি উইথ গুগল মিট। আমি যখন গুগল মিটিং করব তোমার সাথে, এই 3টে চ্যাপ্টার হয়ে গেলে তো পরীক্ষা, আর পরীক্ষার উত্তর গুগল মিট। তবে গুগল মিট করতে গেলে তোমাকে অতি অবশ্যই পেমেন্ট করতে হবে, এর আগেই বলেছি। কীভাবে করবো সে বলে দেবো, আমাকে ফোন করো বা আমাকে হোয়াটসঅ্যাপ করো, সেখানে আরও ভালো করে বুঝিয়ে দেওয়া যাবে যদি প্রবলেম থাকে। নেক্সট, এরপরে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক কি? বলছে জৈব যৌগের অণুতে কোনো কোনো পরমাণু বা পরমাণু পুঞ্জের উপস্থিতি জৈব যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত পরমাণু কিংবা পরমাণু পুঞ্জকে বলা হয় কার্যকরী মূলক বলে তোমাদের বইতে একটা ছক করা আছে। অ্যালকোহল, অ্যালডিহাইড, তারপর কিটো, এরকম করে করে নাম লেখা আছে, ঠিক আছে? এবং তার পাশাপাশি তার চিহ্নগুলো দেওয়া আছে, যেমন অ্যালকোহল থাকলে OH, অ্যালডিহাইড হলে CHO, কার্বনিল হলে এইভাবে C++O, অ্যামিন হলে NH2, অক্সি বা ইথার হলে O, কার্বক্সিলিক অ্যাসিড মূলক COOH। হয়েছে? এরকম করে অনেকগুলো দেওয়া আছে। খুব ভালো করে একটু করে খেয়াল করে দেখো, কোনো কোনো কার্যকরী মূলকে কার্বন আছে, কোনো কোনো কার্যকরী মূলকে কার্বন নেই। যে যে কার্যকরী মূলকে কার্বন আছে সেগুলো আলাদা করে চেনো, যে যে কার্যকরী মূলকে কার্বন নেই সেগুলোকে আলাদা করে চিনে নাও, কারণ এগুলো থেকে প্রশ্ন হতে পারে, প্রশ্ন কঠিন হলে। যে এমন একটি কার্যকরী মূলকের উদাহরণ দাও যেখানে কার্বন নেই, কিংবা বলতে পারে কার্বন আছে, ঠিক আছে? এবং সেই সঙ্গে দেখবে এই লিস্টের ডান দিকে একটা করে উদাহরণ দেওয়া আছে যৌগের নাম। তো এই OH, CHO, তারপরে C++O এবং COOH, এর জন্য যৌগের নাম মুখস্থ করার প্রয়োজন নেই, তার কারণ এগুলোকে বিশদে পড়তে হবে আমাদের, একটু পরেই পড়াবো। এটার জন্য মনে রাখবে, ঠিক আছে? মিথাইল অ্যামিন যেমন হতে পারে CH3NH2, মিথাইল অ্যামিন বা মিথ্যামিন, IUPAC নাম। তারপরে CH3O, CH3, এটা কি হবে? IUPAC নাম, মিথক্সি মিথেন। এইভাবে দুটো নাম মনে রাখবে। প্রশ্ন করতে পারে মিথামিন যৌগে বা মিথাইল অ্যামিন যৌগে কার্যকরী মূলক কি? এখানে ওই যে করবে না তা নয়, কিন্তু এগুলো আমরা পরে পড়বো, জেনে যাবো, সেটা বলছি না, ঠিক আছে? বা বললো মিথক্সি মিথেন বা ডাইমিথাইল ইথার যৌগে, এটার নাম কি? ডাইমিথাইল ইথার, দুদিকে দুটো
মিথেন থেকে এসছে, দেখো এটাও মিথেন থেকে এসছে, CH4 মানে মিথেন, এটাও CH4 থেকে এসছে, মিথাইল গ্রুপ, মিথাইল মূলক, নাম কি দিচ্ছে ডাইমিথাইল, দুটি মিথাইল যুক্ত ইথার। এখানে তোমার কার্যকরী মূলক কি না বা অক্সিমূলক, পরীক্ষায় আসতে পারে, খেয়াল করবে। ক্লিয়ার? এবার এগুলোর নামকরণ করবো, OH CHO এগুলো দিয়ে নামকরণ করবো। এই নামকরণগুলো বুঝে নিলে তোমার অর্ধেকের বেশি চ্যাপ্টার পড়া হয়ে গেল, আর একটুখানি বাকি আছে। দেখো, যখন কোনো যৌগে তুমি দেখতে পাবে যে OH মূলক উপস্থিত, তার স্ট্রাকচারটা এইরকম ভাবেই আছে OH, তখন তাকে আমরা বলবো অ্যালকোহল। এবং মূল যৌগটা কি? মূল যৌগ কিন্তু তোমার অ্যালকেন, অ্যালকেন থেকেই কিন্তু এগুলো সব এসছে। এবং কিভাবে এসছে? দেখো অ্যালকেনে কি আছে, অ্যালকেনে কার্বন আছে আর হাইড্রোজেন আছে। কিভাবে আছে? N সংখ্যক কার্বন থাকলে 2N+2 সংখ্যক হাইড্রোজেন আছে। এবং ভালো করে খেয়াল করে দেখো, একটু আগে বলেছি অ্যালকেনে কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়াতে আর কোনোভাবে অন্য কোনো কিছু প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে এর যোজ্যতা কত? 1, আর হাইড্রোজেনও 1, মানে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে তার জায়গায় OH প্রবেশ করবে, সেটা হবে অ্যালকোহল বা OH মূলকযুক্ত যৌগ। তাহলে কি হবে সংকেতটা? CnH2n, হ্যাঁ, +1 OH। ক্লিয়ার? এই ধরনের সংকেত হবে OH মূলকযুক্ত যৌগের। দেখো এখানে কোনো কার্বন নেই, ফলে একটা কার্বন তো আসতে হবেই। আর যদি একটা কার্বন আসে, সেই কার্বনের সঙ্গে সর্বনিম্ন 3টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে, কারণ একদিকে তো OH আছে। এই যৌগটার নাম কি? বা লিখতে পারো এইভাবে CH3OH। এটার নাম কি দেবো? দেখো অ্যালকেন মানে কটা কার্বন? একটা। তাহলে মূল নাম কি? মিথেন। কিন্তু পুরোপুরি মিথেন নয়, বাদ গেছে কিছু। কি নাম দেবো তাহলে? মিথ। এই যে N লিখবো, N এর ইটা বাদ, এই যে ইটা বাদ গিয়ে কি হবে? অল। কি নাম হলো? মিথানল। বোঝা গেছে? মিথানল কেন হলো? একটা কার্বন আছে বলে মূল যৌগটা মিথেন, সেখান থেকে H বেরিয়ে গিয়ে OH ঢুকেছে, তাই ই বাদ গিয়ে অল। ঠিক তেমনি করে এই যে যৌগটা CH3 CH2 OH, কি হবে যৌগটার নাম? না দেখো দুটো কার্বন আছে, তাহলে মূল যৌগটা হলো ইথেন। ইথেন লিখতে গিয়ে ইটা মুছে দেবো, ইটা মুছে দেবো, দিয়ে কি হবে? এই যে H বেরিয়ে গেল, গিয়ে OH এলো, OH মানে কি? অল। তাহলে ইথানল হয়েছে। এবারে দেখো CH3 CH2 CH2 OH, একটু আঁকি, এটা কেমন দেখতে হবে? C C C, একটা OH, আর বাদ বাকি সবগুলোতে H। ওকে, 3টে কার্বন আছে। সো প্রোপ N লিখতে গিয়ে ই মুছে দিয়ে অল, প্রোপানল। এটাকে আমি এইভাবে যদি আঁকতাম, সি সি সি, এখানে OH আর বাদ বাকি সবগুলো H। দেখো বেসিক্যালি H এবং OH এর সংখ্যা কোনো বদলেছে? ভালো করে দেখো, এখানেও 3টে C, 3টে C, একটা OH, একটা OH, এখানে 3 3 6, একে 7টা হাইড্রোজেন, এখানেও দেখো 1 2 3 4 5 6 7টা হাইড্রোজেন। তাহলে এটাও তো প্রোপানল, কারণ 3টে কার্বন আছে এবং OH আছে। কিন্তু এই যৌগটা আর এই যৌগটা কি একই যৌগ? উত্তর না, এদের ধর্ম একটু হলেও পার্থক্য আছে, সামান্য, কিন্তু আছে। দুটো আলাদা যৌগ, এদের মধ্যে পার্থক্য করবো কি করে? ভাবো, নিজেকে IUPACর জায়গাতে ভাবো যে তোমাকে নামকরণের দায়িত্ব দিয়েছে এবং তোমার কাজ হচ্ছে এই দুটো যৌগের মধ্যে পার্থক্য করে দিতে হবে, নাহলে দুটো যৌগ এক বলে মনে হবে। কি করব? উত্তর হলো কার্বন পরমাণুতে নাম্বারিং দেব, নাম্বার দেবো কার্বন পরমাণুতে। দেখো এখানে দেখো, যদি এদিক থেকে নাম্বার দিতাম 1 2 3 বলতাম 3 নম্বরে OH আছে,
আর যদি কেউ এদিক দিয়ে বলতো এটা 1 নম্বর 2 নম্বর এটা 3 নম্বর, তাহলে বলতে 1 নম্বরে ওয়েজ আছে। একই যৌগের দুটো নাম হতে পারে না। তার জন্য বললো এমন করে নাম্বারিং করো যাতে করে ওয়েজ মূলকটা নিকটবর্তী কার্বনে হয়। তাহলে এটা 1 নম্বর, এটার নাম দেওয়া হবে 1 প্রোপানল বা প্রোপান 1 অল। আর এখানে দেখো যেদিক দিয়েই নামকরণ করো না কেন 2 নম্বর কার্বনে কিন্তু ওয়েজ, সেটা কি হবে প্রোপান 2 অল। বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে কিন্তু এই যে যৌগ দুটো ধর্মের সামান্য পার্থক্য কেন এলো না, ওয়েজ মূলকের অবস্থানটা আলাদা বলে। এইগুলোকেই বলে সমবয়বতা। আমি আসছি এরপরে সমবয়বতা। দেখো তোমার চোখের সামনে এলো সমবয়বতা, এসছে, ব্যাস এই হয়ে গেল আমার অ্যালকোহল। এর মধ্যেই থাকবে পরীক্ষায় পড়লে। এবারে অ্যালডিহাইড CHO। দেখো ভালো করে খেয়াল করে, অলরেডি সি ইজ দেয়ার, কার্বন আছে, তাহলে আর কার্বনের প্রয়োজন নেই। সরলতম যদি আমি অ্যালডিহাইড করতে চাই একটা এইচ বসিয়ে দিলেই কাজ শেষ, কারণ হাইড্রোকার্বন থেকে এসছে, তাই এইচ ছাড়া অন্য কিছু ভাববো না, CL কিছু ভাববো না, এইচই ভাববো। তাহলে কটা কার্বন আছে? একটা কার্বন। তাহলে মূল নামটা কি না মিথেন, কিন্তু এটা তো মিথেন নয় বাবা। CHO কার্যকরী মূলক থাকলে বলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তাহলে মিথেন থেকে ই মুছে দিলাম, মিথেন নয়, অ্যাল, মিথানল। এবার দেখো CHO এর সঙ্গে CH3 যদি থাকে, এই কি নাম হবে? দুটো কার্বন আছে, তাহলে মূল যৌগ কি? ইথেন। ইথেন লিখতে গিয়ে ই মুছে দিয়ে অ্যাল, ইথানল। আরো থাকলে CH3, CH2, CHO, প্রোপানল। তিনটে কার্বন আছে। CHO ধারে থাকবে, দেখে নেবে, মাঝে থাকবে না কিন্তু, কারণ CHO মূলকটা এরকম, একটা C পড়ে আছে, একদিকে O একদিকে H, এই এরকম দেখতে, ধারে থাকতে হবে। এখানে 1 2 3 এর কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? এই তিনটে যদি পরীক্ষায় পড়ে এর মধ্যে একটা পড়বে, এর বাইরে যাবে না, কারণ 3টার বেশি কার্বন পরমাণুযুক্ত যৌগ মাধ্যমিকের সিলেবাসে নেই, আর একাধিক মূলকও থাকবে না। তাহলে হলো মিথানল, বুঝেছ? এটা রেখে আমি পরেরটা করছি, কার্বনিল যৌগ বা কিটো। কার্বন ইজ দেয়ার, অলরেডি কার্বন আছে, তাহলে আমি যৌগ তৈরি করবো, শুধু এইচ দিলে হয়ে যাবে। দি ভালো করে দেখো তো, যদি এই যে এটা তো আমি বলছিলাম অ্যালডিহাইডের গ্রুপটা এরকম দেখতে, এখানে একটা এইচ দিতাম, এটার সঙ্গে কোনো পার্থক্য আছে কি না? আছে? নেই। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি মিথানল। এটা তাহলে কার্বক্সিলিক, মানে তোমার C ডবল বন্ড ওই যে গ্রুপটা, কিটো গ্রুপটা নয়। ঠিক আছে, ঠিক আছে স্যার, একদিকে এইচ দেবো, একদিকে CH3 দেবো। ভেরি গুড, দাও। দিলে যাবে, এটার সঙ্গে সমান হয় কিনা? হয়, এটার মধ্যে দেখতে হয়, এটা ইথানল। তার মানে যদি আমি কিটো যৌগ তৈরি করতে চাই বা কার্বনিল মূলক দিয়ে যৌগ তৈরি করতে, তখন দুদিকেই আমাকে কার্বন পরমাণু দিতে হবে, আর দুদিকেই আলাদা করে 3টে করে এইচ পরমাণু থাকবে, মানে এরকম দেখতে হবে আর কি। CH3, C ডবল বন্ড O, CH3, এরকম দেখতে হবে। এইটা ছাড়া কার্বনিল যৌগ আঁকা সম্ভব নয়। তাহলে এটাই একমাত্র প্রতিনিধি, 3টে কার্বন যুক্ত, সরলতম। এর নাম কি হবে তাহলে? 3টে কার্বন যেগুলো প্রোপেন থেকে এসছে, তাহলে প্রোপেন লিখতে গিয়ে ইটা লিখলাম না, ওন না, ON, ওন, প্রোপানন। তবে হ্যাঁ, তোমাদের বইতে আমি দেখতে পাচ্ছি এগুলোর সঙ্গে মেলানোর জন্য এটাকে 2 প্রোপানন লিখছে, দরকার নেই, কিন্তু তাও লিখছে, যেহেতু বইগুলোতে লিখছে তোমরা লিখবে 2 প্রোপানন। ক্লিয়ার? বোঝা গেছে? ইয়েস। আরেকটা আছে নামকরণ, দেখ COOH, এই কার্যকরী মূলকটা একটা বন্ধন নিয়ে দেখতে কেমন? এরকম, C ডবল বন্ড O, একদিকে OH, এটা পড়ে আছে। হ্যালো, তাহলে দেখো কার্বন ইজ অলরেডি দেয়ার, তাহলে একটা এইচ দিলে কিন্তু যৌগ তৈরি হয়ে যাবে। দেখো কিটো গ্রুপেও কিন্তু যৌগ তৈরি হয়ে যাচ্ছিল, বাট সেটা অন্য যৌগের সঙ্গে ম্যাচ করে যাচ্ছিল বলে আঁকার দরকার হচ্ছিল না, কিন্তু এখানে কারোর সঙ্গে ম্যাচ করছে না। এটার নাম হলো কার্বক্সিলিক অ্যাসিড মূলক। কটা কার্বন? একটা। মূল যৌগ কি? মিথেন। এর নাম কি হবে?
মিথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? তারপরে COOH আছে, তার সঙ্গে CH3, কি নাম? মূল যৌগ ইথেন, ইথানোয়িক অ্যাসিড। তারপরে CH3 CH2 COOH, তিনটে কার্বন আছে, মূল যৌগ প্রোপেন, প্রোপানোয়িক অ্যাসিড। ব্যাস হয়ে গেল নামকরণ শেষ। এর মধ্যে থেকে মোটামুটি থাকবে, এর বাইরে মাধ্যমিক পরীক্ষাতে যাবে না। এবারে আমরা এরপর যেটা রয়েছে সে জায়গায় চলে যাই। কি রয়েছে এরপর আমাদের কাছে রয়েছে? সেটা হচ্ছে তোমার সমাবয়বতা, সম অবয়ব। একটু আগেই বলছিলাম, ভালো করে দেখবে। একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ধর্মী জৈব যৌগ গঠনের যে রীতি তাকে বলে সমবয়বতা। অর্থাৎ জৈব যৌগের সমবয়বতা মানে হলো দুটো যৌগের গঠনগত সাদৃশ্য রয়েছে, সাধারণ সংকেতে সাদৃশ্য রয়েছে। এইরকম দুটো যৌগকে আমরা বলি সমাবয়ব যৌগ, আর এই ধর্মকে বলে সমাবয়বতা। তাহলে ভিন্ন ধর্মী দুটো যৌগের সাধারণ সংকেত এক হওয়ার যে ধর্ম বা ঘটনা তাকে বলে সমবয়বতা। দুরকম সমবয়বতা আমাদের পড়তে হবে। একটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত, একদম মানে ভালো করে পড়বে, পরীক্ষায় প্রশ্ন পড়ে এটা। কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। প্রথমে সমবয়বতা কাকে বলে বলবে, যে একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ধর্মী যৌগ যৌগ গঠনের রীতিকে বলে সমবয়বতা। উদাহরণ দেখো, CH3O CH3 অর্থাৎ মিথক্সিমিথেন এবং CH3 CH2OH অর্থাৎ ইথানল। এই দুটি যৌগকেই C2H6O এই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। অথচ দুটি যৌগের একটি হলো ইথার জাতীয় যৌগ, অপরটি হলো অ্যালকোহল জাতীয় যৌগ, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন ধর্মী। তাই এরা পরস্পরের কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা বা সমবয়বতা। দ্বিতীয় হচ্ছে অবস্থান ঘটিত। দেখো, অবস্থান ঘটিতর বেলাতে কিন্তু কার্যকরী মূলকটা একই, কিন্তু অবস্থানের পার্থক্য আছে, একটু আগেই শিখিয়েছি। CH3 CH2OH 1 প্রোপানল, আর CH3 CHOH CH3 2 প্রোপানল। এই দুটি যৌগ পরস্পরের অবস্থান ঘটিত সমবয়ব। তার কারণ এখানে কার্যকরী মূলক OH, কিন্তু OH মূলকের অবস্থানের সামান্য তারতম্য থাকার কারণে ধর্মের সামান্য তারতম্য লক্ষ্য করা যায়। খুব ভালো করে পড়বে, এই দুটোর মধ্যে একটা পরীক্ষাতে পড়বে, কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা। হয়েছে? এই পর্যন্ত বোঝা গেছে পরপর? ঠিক আছে, চলো নেক্সট। এবার যেটা রয়েছে তোমাদের বইতে দেখবে, এবার কিন্তু কতগুলো যৌগ নিয়ে কথা বলা আছে। এতক্ষণ ধরে আমরা জৈব রসায়নের প্রাথমিক জিনিসগুলো শিখলাম, ঠিক আছে, কিভাবে তৈরি হচ্ছে, কার্যকরী মূলক কি, কিভাবে আঁকবো না আঁকবো, এগুলো। এবারে কিন্তু আমরা কি শিখবো, যৌগগুলো সম্পর্কে পরপর শিখবো। প্রথমেই দেখবে তোমাদের তিনটে যৌগ আছে। একটা হচ্ছে মিথেন CH4, এটা হচ্ছে ইথিলিন C2H4, এটা হচ্ছে অ্যাসিটিলিন C2H2। যদি আমি IUPAC নাম বলি, মিথেনটা মিথেনই, কিন্তু ইথিলিনটা অ্যাকচুয়ালি হচ্ছে ইথিন, আর এটা হচ্ছে অ্যাসিটিলিনটা হচ্ছে অ্যাকচুয়ালি ইথাইন, ত্রিবন্ধনযুক্ত। তো ভালো করে এই তিনটের গঠন সংকেত খুব সুন্দর করে দেখবে, পরীক্ষায় প্রশ্ন পড়ে গঠন সংকেত নিয়ে। আর যে জায়গাটা থেকে প্রশ্ন পড়বে, বিক্রিয়া থেকে প্রশ্ন পড়বে, প্রথমত যেটা করতে পারে, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলি শর্ত সহ লেখো। যে কোনো বইতে আছে। বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন ও ক্লোরিন গ্যাসের মিশ্রণ লাগলে মৃদু বিস্ফোরণ সহ CH3Cl যৌগ ও HCl উৎপন্ন হয়। যদি আরো অতিরিক্ত Cl বা ক্লোরিন থাকে তাহলে CH3Cl
এর আরও একটি ক্লোরিন পরমাণু, আরও একটি হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে তৈরি করে CH2Cl2, সেই সাথে হয় HCl গ্যাস। অতিরিক্ত Cl2 থাকলে CH2Cl2 এর আরও একটি H পরমাণু প্রতিস্থাপিত হয়ে তৈরি করে CHCl3 প্লাস HCl। আরও অতিরিক্ত ক্লোরিন পরমাণু দিয়ে CHCl3 যদি বিক্ষিপ্ত সূর্যালোকে থাকে তাহলে আরও একটি H পরমাণু বা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে তৈরি হয় CCl4, মানে কার্বন টেট্রাক্লোরাইড প্লাস HCl। এই চারটে রিয়াকশন পাখির চোখ পড়বে বছর। এই মিথেন এর প্রতিস্থাপন বিক্রিয়াগুলি শর্ত সহ লেখো। শর্ত একটাই, সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোক, ডাইরেক্ট নয়, বিক্ষিপ্ত সূর্যালোক। কি লাগবে? মিথেন এবং ক্লোরিনের মিশ্রণ। এই যথেষ্ট পরিমাণ ক্লোরিন গ্যাস থাকে, একের পর এক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে পরপর এই যৌগগুলো তৈরি হবে। ওকে, এখানে এদের বিক্রিয়ার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? এদের বিক্রিয়ার মধ্যে যেটা ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে কি করে প্রমাণ করব এই C2H4 বা C2H2 এরা অসম্পৃক্ত আর CH4 সম্পৃক্ত। উত্তর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এর দ্রবীভূত ব্রোমিন দ্রবণ অথবা জলে দ্রবীভূত ব্রোমিন বা ব্রোমিন গ্যাস, যাই হোক না কেন, যদি এর সঙ্গে বিক্রিয়া করে বুঝতে পারবো। জলে দ্রবীভূত বা কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন দেখতে লাল বর্ণের তরল। এই কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন জলের মধ্য দিয়ে যদি আমরা ইথেন গ্যাস চালনা করি বর্ণহীন হয়, যদি আমরা ইথাইন গ্যাস চালনা করি বর্ণহীন হয়। ঠিক আছে, বর্ণহীন হয়। কিন্তু দুটি ক্ষেত্রে কি উৎপন্ন হয় দেখো, যখন আমি ইথিন পাঠাবো মানে অ্যাসিটিলিন পাঠাবো তখন বিক্রিয়াটা হবে এরকম, C2H4 প্লাস ব্রোমিন থেকে তৈরি হবে দেখো C2H4Br2। বিক্রিয়াটা কেমন দেখতে হবে, মানে গঠনটা কেমন হবে দেখো, এখানে ছিল এরকম C ডবল বন্ড C আর দুটো কার্বনে দুটো করে মোট 4টে হাইড্রোজেন। এখানে কি হবে, মাঝখানে বন্ডটা সিঙ্গেল বন্ড, দুটো হাইড্রোজেন যেমন ছিল তেমন আছে, একটা করে ব্রোমিন প্রবেশ করেছে। বুঝতে পেরেছো? নাম কি দেবো দেখো, একে একটা ব্রোমিন, দুইয়ে একটা ব্রোমিন, এটা অ্যাকচুয়ালি ইথেন। তাহলে 1 2 দুটি ব্রোমিন যুক্ত মানে ডাই ব্রোমো ইথেন, তার কারণ দুটো কার্বনের মাঝে এক বন্ধন হয়ে গেছে। 1 2 ডাই ব্রোমো ইথেন, এটা বর্ণহীন। তাহলে লাল বর্ণের ব্রোমিন জলের মধ্য দিয়ে কিংবা কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিনের মধ্য দিয়ে ইথিন অথবা ইথিলিন গ্যাস চালনা করলে দ্রবণটি বর্ণহীন হয়, কারণ এখানে 1 2 ডাই ব্রোমো ইথেন উৎপন্ন হয়। ব্যাস হয়ে গেল অসম্পৃক্ততার প্রমাণ। মিথেন চালনা করলে এরকম পরিবর্তন হয় না, ব্রোমিন জল লাল ছিল লাল থাকে। এবারে এখানে ইথাইন বা অ্যাসিটিলিন চালনা করলে কি হবে, এটা C2H2 মানে এরকম দেখতে, এর সঙ্গে ব্রোমিন, ব্রোমিন জলের বিক্রিয়া। তাহলে এই মাঝের একটা বন্ধন ভেঙে গিয়ে অতিরিক্ত একটা করে ব্রোমিন এখানে প্রবেশ করবে। এই নাম কি দেবো, 1 2 ডাই ব্রোমো ইথিন, তার কারণ মাঝের দ্বিবন্ধনী আছে। কিন্তু যদি ব্রোমিন বা গ্যাসীয় ব্রোমিন বা ব্রোমিন গ্যাস নিই, ব্রোমিন গ্যাস নিয়ে কিন্তু আরো অতিরিক্ত ব্রোমিন প্রবেশ করে এরকম ধরনের যৌগ তৈরি হয়। দুটো হাইড্রোজেন ছিল, এখানে দুটো ব্রোমিন আর এখানে দুটো ব্রোমিন, কি নাম হবে দেখো, একে দুটো দুয়ে দুটো, 1 1 2 2, মোট 4টে টেট্রা কি ব্রোমো মানে ব্রোমিন আছে, ইথেন ইথেন কারণ দুটো কার্বনের মধ্যে এক বন্ধনী, একদম যুক্তি দিয়ে লেখা। ঠিক আছে, 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। ক্লিয়ার, বোঝা গেল ব্রোমিন জলের সঙ্গে বা ব্রোমিন গ্যাসের সঙ্গে বিক্রিয়াটা বোঝা গেল। এই বিক্রিয়াগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এইবারে দেখবে একটু আগেও বলেছিলাম কি করে আমি এখান থেকে এখানে আসতে পারি, অর্থাৎ ইথিন থেকে কি করে ইথেন তৈরি করব, ইথাইন থেকে কি করে ইথেন তৈরি করব। পরীক্ষায় দুরকম প্রশ্ন করতে পারে, কিভাবে ইথিন থেকে ইথেন তৈরি করবে, কিভাবে ইথাইন থেকে ইথেন তৈরি করবে, এইভাবে পড়তে পারে। অথবা বলতে পারে পরিবর্তন করো C2H4 থেকে C2H6,
তুমি কি লিখবে, জাস্ট এটা যদি লিখে দিতে পারো না, কাজ শেষ। C2H4 প্লাস হাইড্রোজেন, এরকম করে নিচে লিখলে নিকেল, ওপরে লিখলে 160°C, C2H6, কাজ শেখা, কিচ্ছু লিখতে হবে না, বিক্রিয়ার শর্ত জাস্ট তীরের উপর লিখে দেবে। এটা কি হবে, C2H2 প্লাস 2H2, 160° আর নিকেল অনুঘটক, কি হবে না C2H6। দুটো ধাপে বিক্রিয়া পরপর হবে, প্রথমে দুটো H ঢুকে C2H4, আবার দুটো H ঢুকে C2H6, তাই একসঙ্গে দেখিয়ে দিলেও কাজ শেষ, অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যদি প্রশ্ন করে C2H2 থেকে কি করে C2H4 করবে, তাহলে এই বিক্রিয়াটা আটকাবে কি করে, তখন তোমাকে বলতে হবে যে লিন্ডলার অনুঘটক ব্যবহার করব। লিন্ডলার অনুঘটক নামটা মনে রাখবে, লিন্ডলার অনুঘটক, কোনো তাপ দেওয়ার প্রয়োজন নেই, কি হবে C2H4 এ আটকে যাবে। এখন লিন্ডলার অনুঘটক কি, এটা খুব অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, পরবর্তী কোনো সময় যদি কারোর কখনো মনে হয় তখন আলোচনা করা যাবে। আজকে আপাতত বিরাট বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আমি আর এদিকে যাচ্ছি না, হয়েছে? তাহলে এই হলো তোমার বিক্রিয়াগুলো, যেগুলো মুখস্থ করতে হবে। বই থেকে একটু মিথেনের উৎস, ইথেনের উৎস, হ্যাঁ, এগুলো পড়বে। এই ইথিলিন গ্যাসকে দিয়ে আমরা ফল পাকাই, ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করে অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরি করে আমরা লোহাকে ঝালাই করি, এই হলো ব্যবহার। মিথেন গ্যাস রান্নার কাজে ব্যবহার করা হয়, কারণ এর তাপন মূল্য বেশ উচ্চ, ঠিক আছে, এগুলো। এবার দেখবে তোমাদের বইতে রয়েছে 4টে জৈব যৌগ, তাদের বিশেষ ব্যবহার। তার মধ্যে একটা হচ্ছে আছে ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিড, আর আছে অ্যালকোহল, ঠিক আছে। অ্যাসিডিক অ্যাসিড CH3 COOH, অ্যাকচুয়ালি এর IUPAC নাম হলো ইথানোয়িক অ্যাসিড। এটা আমরা ভিনিগার হিসাবে ব্যবহার করি খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে, বিশেষ করে মাছ, মাংস প্রভৃতি সংরক্ষণ করতে আমরা কি করি না, আমরা ভিনিগার ব্যবহার করি। ভিনিগার হচ্ছে প্রকৃতপক্ষে ইথানোয়িক অ্যাসিড। এছাড়া রয়েছে তোমার দেখবে অ্যালকোহল CH3 CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। এই ইথানল এবং জলের মিশ্রণকে আমরা বলি রেকটিফাইড স্পিরিট। এখন এই ইথানল শিল্পে ব্যবহার করা হয়, বিশেষ করে ঔষধ শিল্পে প্রচুর ব্যবহার আছে, রং শিল্পে, বার্নিশ শিল্পে ব্যবহার করা হয়। কিন্তু এটা আবার মদ হিসাবে মানুষ পান করে, যে আমরা মদ্যপান করে থাকি, সেটা অ্যাকচুয়ালি ইথাইল অ্যালকোহল মেনলি, এছাড়া অনেক কিছু আছে মদের মধ্যে। তো যাতে করে মানুষ এই ইথাইল অ্যালকোহল খেয়ে ফেললে শিল্পে অভাব না ঘটে, তার জন্য শিল্পে ব্যবহার করা যে ইথাইল অ্যালকোহল, তার সঙ্গে সামান্য পরিমাণে মিথাইল অ্যালকোহল CH3OH, এছাড়া পিরিডিন, রবার নির্যাস, ন্যাপথা প্রভৃতি মিশিয়ে বিষাক্ত করা হয়। তখন তাকে বলা হয় ডিনেচার স্পিরিট। ডিনেচার, নেচার মানে প্রকৃতি, ডিনেচার মানে প্রকৃতিকে চেঞ্জ করা হয়েছে। তাই ডিনেচার স্পিরিট কি, বা প্রশ্ন করতে পারে মিথাইল অ্যালকোহল কি, তখন তোমাকে বলতে, বা মেথিলেটেড স্পিরিট কি। মেথিলেটেড স্পিরিট সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে বলা হয় মেথিলেটেড স্পিরিট। আর যদি তোমার প্রশ্ন করে যে ডিনেচার স্পিরিট কি, তখন তোমাকে পুরোটা বলতে হবে যে ইথাইল অ্যালকোহলকে পানের অযোগ্য করার জন্য ওর সাথে রবার নির্যাস, পিরিডিন, মিথাইল অ্যালকোহল, ন্যাপথা প্রভৃতি মিশিয়ে বিষাক্ত করা হয়। এই বিষাক্ত অ্যালকোহলকে বলা হয় ডিনেচার স্পিরিট। হলো। আর একটি অংশ তোমাদের এখানে রয়েছে, সেটা হচ্ছে পলিমার। পলিমার মানে কি, এটাও জৈব যৌগের একটা বিউটি, যে অনেক অনেক জৈব যৌগ আছে বিশেষ কন্ডিশনে বা বিশেষ অবস্থায়
এরা পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে বৃহৎ বড় বড় অণু তৈরি করে। সেই বৃহৎ আকৃতি যে অণু, সেই অণুগুলোকে আমরা বলি পলিমার। আর যে অণুগুলো জুড়ে জুড়ে তৈরি হয় তাকে বলে মনোমার। তোমাকে কয়েকটা জানতে হবে, যেমন ইথিলিন যে পড়লাম আমরা, বা ইথিন যেটা, সেটা যখন অনেকগুলো জুড়ছে তখন তার নাম হচ্ছে পলিথিন। ঠিক আছে, ইথিন থেকে পলিথিন, পলি মানে অনেক। ঠিক তেমনি করে তুমি পাবে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে এর মনোমারের নাম কি? ভিনাইল ক্লোরাইড। তারপরে পলিটেট্রাফ্লুরোইথিলিন বা টেফলন, ছোট করে। তাহলে এর নাম কি হবে? মনোমার, টিএফই, টেট্রাফ্লুরোইথিলিন। পলিটা বাদ চলে গেল। এদের ব্যবহার পরে, পলিথিন আমরা মূলত ক্যারি ব্যাগ হিসেবে ব্যবহার করি, জল নিরোধক পদার্থ। পিভিসি জলের পাইপ তৈরি করতে, গাম্বুট তৈরি করতে ব্যবহার করা হয়। টেফলন মূলত জলের পট তৈরি করার জন্য, ননস্টিক বাসনপত্র তৈরি করার জন্য আমরা টেফলন ব্যবহার করি। তো এই হলো জৈব রসায়ন। বিরাট বড় একটা জায়গা, অনেক কিছু রয়েছে, একটা ভিডিওর মধ্যে এত কিছু বলা যায় না। তবুও তোমরা আগে অলরেডি পড়েছো। এখন তোমাদের কাজ হলো যে আমি তোমাদেরকে যখন পরীক্ষা নেব তখন তোমরা যেটা করবে এখন এর পরে, সেটা হলো এই, যে কোনোভাবে বিগত বছরের প্রশ্নগুলোকে একটু জোগাড় করবে। যদিও প্রশ্ন সংখ্যা বেশ কম, তাও যদি পারো 2015 থেকে 2022 প্রশ্নগুলো একটু জোগাড় করবে, করে নিয়ে, বা 2023 পর্যন্ত জোগাড় করো, করে নিয়ে কোন প্রশ্নগুলো আসছে পরীক্ষায় দেখো, সেইগুলোকে বারবার বারবার করে করো। ঠিক আছে? আর যদি তুমি কোনো জায়গাতে আটকে গিয়ে থাকো তাহলে সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও। বিকজ আমি আগেই বলেছি এই ভিডিওগুলো তাদের জন্য যারা ভেরি সিরিয়াস এবং আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো।